আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $32.17 বিলিয়ন। রিজার্ভ বৃদ্ধিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রশংসা। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক বললেন মির্জা ফখরুল। নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি। নভেম্বরে গণভোট সহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের স্মারকলিপি। বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নতুন কুড়ির গ্রুমিং পর্ব শুরু। 2 দিনব্যাপী সেশনে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিশু কিশোররা। গাজায় বিমান হামলায় 46 শিশু সহ 104 ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা ইসরায়েলের। নতুন আগ্রাসনের অজুহাত তৈরির চেষ্টা করছে তেল আবিব, হামাসের অভিযোগ। এবং নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ 2025 এবং স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন এবং সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম। আইন উপদেষ্টা বলেন, গণভোট কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, তা আমরা এটাকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করেছি। মানবাধিকার প্রতি যে কমিশন আছে এটা যেন সত্যিকারে এখতিয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। এটা কয়েকটা উল্লেখযোগ্য দিক আমি আপনাদের বলি। মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষরাষ্ট্র হয়েছে, এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে যেই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025, যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে। তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো, অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো। তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। এছাড়া আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন,
স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 2024-এর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত 65 জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ একজনের পিছনে অনেক যা খরচ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে 8 কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট ব্যয় বহন করবেন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 32.17 বিলিয়ন ডলার হয়েছে। বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা পদক্ষেপে মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে মিথ্যা ইনভয়েসিং বন্ধ, দক্ষ জনশক্তি পাঠিয়ে প্রবাসী আয় বৃদ্ধি, বিক্রির পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় এবং অধিক বিদেশি ঋণ ছাড় এমন সব উদ্যোগে রিজার্ভ বাড়ছে, যা অর্থনীতিতে শুধু স্বস্তির বার্তাই দিচ্ছে না, রিজার্ভ বাড়ানোর পদক্ষেপের প্রশংসা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। রিপোর্ট দিনার সুলতানার। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে মার্কিন ডলারের বাজারে দেখা দেয় অস্থিতিশীলতা। টাকার বিপরীতে বাড়তে থাকে ডলারের দাম, কমতে থাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। 2024 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন মাস আগস্টে রিজার্ভ নেমে আসে 25.58 বিলিয়ন ডলারে। গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের এমন বিপজ্জনক পতন ঠেকাতে নেয় নানা উদ্যোগ। বাজার মনিটরিং করে আমদানি রপ্তানি বাণিজ্যে মিথ্যা ঘোষণা বন্ধ করে ডলার পাচার ঠেকানো হয়। হুন্ডিতে লেনদেন কমিয়ে আনার পাশাপাশি দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়। এতে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে রিজার্ভ। ফলে 14 মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে অন্তত 7 বিলিয়ন ডলার, যা অর্থনীতিতে দিচ্ছে স্বস্তির বার্তা। ব্যাংকগুলিতে প্রচুর রেমিটেন্স আসছিল দেশের বাইরে থেকে। রেমিটেন্স আসার কারণে যে ইম্পোর্ট পেমেন্টের জন্য যে ডলারের চাহিদার দরকার, সেটা কিন্তু রেমিটেন্স দ্বারা পূরণ হচ্ছিল। সেই সাথে এক্সপোর্টের মধ্যে ওটা প্রবৃদ্ধি ছিল। দ্যাট ইজ এক্সপোর্ট দ্বারা ইম্পোর্টটা মেটানো সম্ভব হয়েছে, যে কারণে আমাদের রেমিটেন্সের উপর চাপ বেশি চাপ পড়েনি। রেমিটেন্সটা উল্টা আমাদের রিজার্ভটাকে বৃদ্ধি করতে সাহায্য করেছে। ডলার প্রাইস ফল করলে সমস্যা, 1 নম্বর হলো এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হয়, 2 নম্বর হলো রেমিটেন্স যারা প্রেরণ করে তারা নিরুৎসাহিত হয়। তারা আবারও ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ইনফর্মাল ওয়েতে, দ্যাট ইজ হুন্ডি আমরা বলি, তার মাধ্যমে টাকা প্রেরণ করার চেষ্টা করবে। অনেক ব্যাংকের কাছেই চাহিদার তুলনায় অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা চলে এসেছিল। অতএব তারাও চাচ্ছিল বাংলাদেশ ব্যাংক যাতে তাদের নেট ওপেন পজিশনটা ঠিক রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক যাতে তাদের কাছ থেকে বাড়তি ডলারটা ক্রয় করে, এবং বাংলাদেশ ব্যাংক সেই কাজটাই করেছে। মার্কেট স্টেবল থেকেছে ডলারের, এবং একই সাথে এটাও আমাদের রিজার্ভটাও কিছুটা বিল্ড আপ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে, বাংলাদেশ ব্যাংক যেসব প্রক্রিয়া অনুসরণ করছে সেগুলো দেশের বিনিময় হার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা তারা মূল্যায়ন করবে। বাংলাদেশ ব্যাংক জানায়, IMF-এর নীতি মেনেই রিজার্ভ বাড়ানো হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরাও আশাবাদী, এই ধারা বজায় থাকলে আগামী অর্থ বছরের শুরুতেই রিজার্ভ পাবে আরও শক্ত ভিত। আমরা কোনো IMF-এর কোনো নর্মস ভঙ্গ করে মার্কেটটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করিনি। যা করা হয়েছে তাদের প্রেসক্রাইবড যে দিক নির্দেশনা, সেটাকে ফলো করে। সেক্ষেত্রে তাদের তো এতে আমাদের প্রসেসটাকে সাধুবাদ জানানোই উচিত বলে মনে করি। আমাদের ওভারঅল আমরা রিজার্ভ, আমাদের ফরেন কারেন্সি সাপ্লাইটা ভালো, এক্সপোর্ট এবং রেমিটেন্স আর বাজেট সাপোর্ট IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, এই 3টা কারণে। আর সেটাকে যে ডিমান্ড ম্যানেজমেন্ট, সেটাও আমরা হয়তো আগের তুলনায় বেটার করছি। সুতরাং সেগুলোর IMF নিশ্চয়ই সেগুলো আমলে নেবে এবং অগ্রগতিটা তারা দেখবে। একেবারে সন্তুষ্ট হবে নাকি সেটা বলা যায় না, বাট ইট ইজ ক্লিয়ারলি প্রগ্রেসিং। দিনার সুলতানা, BTV নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক MP সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 5 নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে আজ ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসির এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটিতে আজ জবানবন্দি দেন ৫ই আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে আহত মোহাম্মদ সানি মৃধা সোহান। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর মধ্য দিয়ে এই মামলার ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল ২। মামলাটিতে মোট আসামি ১৬ জন, এদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৮ আসামি পলাতক। এই মামলার আসামিদের মধ্যে আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করেছেন। সকালে গ্রেপ্তার থাকা ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া প্রসিকিউশন সূত্র জানিয়েছে, গুম ও নির্যাতনের মামলায় র্যাব ১১ এর সাবেক এডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ ৫ দফা দাবিতে বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে তারা এ স্মারকলিপি দেন। এরই ধারাবাহিকতায় ৮টি ইসলামী রাজনৈতিক দলের নেতারা সিইসির সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। এছাড়া সংশোধিত আরপিওতে নতুন কোনো সংযোজন করা যাবে না। পাশাপাশি নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এ সময় ইসলামী সমমনা ৮টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে আগারগাঁও মোড়ে অবস্থান নেয় জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এবং নির্বাচন কমিশনের প্রধান ফটকে অবস্থান নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক। নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি। দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয়। অর্থ, সময় ও নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় এটি অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর উপর গণভোট হবে। বিএনপি জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল। 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে নতুন প্রজন্মের জন্য এক বিশাল আয়োজন। আজ থেকে শুরু হয়েছে এর গ্রুমিং পর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী শিশু কিশোরদের অংশগ্রহণে চলছে এই 2 দিনব্যাপী গ্রুমিং সেশন। বিস্তারিত শাবনাজ স্মৃতির প্রতিবেদনে। পূরণ হবে এবং বাংলাদেশ টেলিভিশনের আলো ঝলমলে অডিটোরিয়াম প্রাঙ্গণে সকাল 9টা থেকে শুরু হয় নতুন করে গ্রুমিং সেশন। মোট 12টি বিষয়ে অংশ নেয় 227 জন প্রতিযোগী। দেশের বিভিন্ন জেলা থেকে আগত এই শিশু কিশোরদের শেখার আগ্রহ আর উৎসাহে মুখরিত হয়ে ওঠে পুরো স্থানটি। যাত্রাটা যেমন সহজ ছিল না, তেমন অনেক ভালো লেগেছে, অনেক আনন্দের ছিল, অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। এই জন্য নিজেকে সেরা পাচ্ছে এসে অনেক আনন্দিত মনে করছি। আমার বেসিক্যালি ক্লাসিক্যাল গান গেতে বেশি ভালো লাগে, তাছাড়া নজরুল সঙ্গীত আমার খুব প্রিয়। কৌতুক নিয়ে আমার অনেক বড় কিছু একটা করার ইচ্ছা। আমি কৌতুক হচ্ছে কি মানুষকে হাসানো, যত হাসাতে পারবো এটা কিন্তু অনেকটা কঠিন একটা কাজ, মানুষকে হাসানো। তো এটা নিয়ে কাজ করতে পারলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। অন্যকে অনুকরণ না করে নিজেদের মেধায় যা আসে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। প্রতিযোগীদের পাশাপাশি অভিভাবকরাও বেশ আনন্দিত। তাদের সন্তানদের এমন একটি জাতীয় পরিসরে অংশগ্রহণ করতে দেখে গর্বিত সবাই। এই নতুন কুড়ির পর ওকে আসলে সবাই দেখলে এত ভালোবাসে, মানে
এটা আমার মা হিসাবে অনেক গর্বের। এটা আসলে এই এক্সপ্রেশনটা আসলে মানে কোনো ভাষায় প্রকাশ করার মতো না। ভাবি নাই যে এত দূর আসবে আমার ছেলে, তারপরেও সে আলহামদুলিল্লাহ অনেক দূর এসেছে। বিটিভিতে গ্রুমিংয়ে আসছে আমার মেয়ে, এত গুণী সব শিল্পীদের সামনে আমার মেয়ে বসে আছে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনছে, দেখেই তো অনেক ভালো লাগছে। এই অভিজ্ঞতাটা আসলে দারুণ, এক্সপ্লেন করার মতো না। সারা বাংলাদেশে 16-17 হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে টপ 5-এ স্থান করে নিয়েছে। জার্নিটা খুব কঠিন ছিল। আমার বাচ্চা হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা 5-এ স্থান করে নিতে পেরেছে জন্য আমি অনেক খুশি। তারা অনেক চেষ্টা করেছে, আর এই পর্যন্ত আসতে পেরে আমি মা হিসেবে গর্বিত, আনন্দিত। আমার মেয়ে কৌতুকে অংশগ্রহণ করেছিল, সে এখন সেরা 5-এ আছে, আমার অনেক ভালো লাগছে। গ্রুমিং সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম। তিনি অনুষ্ঠানে নতুন কুড়িদের নিয়ে বিটিভির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আমাদের একটা পরিকল্পনা আছে, ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। সেটা হচ্ছে নতুন কুড়ির মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা নতুন কুড়ির শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান করব। সবার সামনে আবার নতুন করে নিজেকে তৈরি করে দেখানোর জন্য কিন্তু প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের মহাপরিচালক ফখরুল আলম। আপনারা অভিভাবকরা আপনাদের শিশুদের যেভাবে তৈরি করেছেন, যেভাবে তাদেরকে নিয়ে এসেছেন বিভিন্ন পর্যায়ে, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, এই ত্যাগের বিনিময়ে আজকের শিশুরা এখানে আসতে পেরেছে। এই নতুন ক্রীড়া আমাদের ফুল হয়ে বিকশিত হবে, আমাদের সমাজে তারা তাদের সুবাস ছড়িয়ে দেবে, তারা আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হবে। গ্রুমিং সেশনের নির্দেশনা দেন অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, নাসিম আহমেদ, আবু হেনা রনি, মনিরা পারভিন হ্যাপি ও সঙ্গীত শিল্পী ফুয়াদ নাসের বাবু। তারা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং পারফরম্যান্সে উৎসাহ যোগান। এই প্রতিযোগিতার ভেতর দিয়ে সমস্ত বাংলাদেশকে যেন আমরা একসাথে পেয়েছি। আজকে যারা কুড়ি, এই কুড়ি একদিন একটা প্রস্ফুটিত পুষ্প যা সুঘ্রাণ ছড়িয়ে দেবে সমস্ত জনতার মধ্যে। আমরা যারা তোমাদেরকে পেয়েছি, বিভিন্ন স্তরে তোমরা প্রতিযোগিতা করে এসেছো আমাদের সামনে, এবং তোমাদের অনেক প্রতিভা স্বাক্ষর তোমরা যেভাবে আমাদের সামনে রেখেছো, আমরা সত্যি মুগ্ধ। হাজার হাজার প্রতিভাবান সারা দেশের এই শিল্পীদের মাঝ থেকে তোমরা নির্বাচিত হয়ে এই প্রতিযোগিতায় আজকের এই মঞ্চে আমাদের সামনে উপস্থিত হয়েছ। তোমাদের অভিনন্দন, শুভেচ্ছা। 2 দিনব্যাপী এই গ্রুমিং পর্ব শেষে অংশগ্রহণকারীরা প্রস্তুত হবে নতুন কুড়ির পরবর্তী ফাইনাল পর্বের জন্য। নতুন প্রজন্মের এই শিল্পীরা একদিন দেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সবার। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অফ আর্টিলারির 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। সেনাবাহিনী প্রধান কোর সমূহের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, 17 পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার, 24 পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডিন্যান্সের চেয়ারম্যান সহ পদস্থ সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিসিএস তথ্য প্রকৌশল 21তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
মেধা ও মননের সাথে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিলব্ধ জ্ঞান, বিশেষ করে সর্বশেষ প্রযুক্তির সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার সচিব। অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মোহাম্মদ মাহবুবুল হক সভাপতিত্ব করেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আপনি আপনার মেধা, মনন এবং এই প্রশিক্ষণে যা আপনি অর্জন করেছেন সেগুলোর একটি সিনার্জি করবেন, করে আপনি কিন্তু নিজেদেরকে সারিত করবেন। এখন কিন্তু ভীষণ প্রতিযোগিতার যুগ, আপনাদের চোখ কান চারদিকে খোলা রাখতে হবে। আপনারা কিন্তু নিজেদেরকে থামিয়ে রাখবেন না এবং আপনারা তৈরি হবেন একটা আগামী সময়ের জন্য। ফোর্থ এআই এর কথা এসছে, আপনারা কিন্তু এখন নিজেকে তৈরি করবেন ওইভাবে। আপনারা নিজেদেরকে তৈরি করার জন্য একেবারে পিছপা থাকবেন না, আপনারা এইভাবে তৈরি করবেন যেন আপনাকে কেউ ফেলে দিতে না পারে। আপনাকে এগিয়ে যেতে হবে সামনে। চমৎকার একটা ভবিষ্যৎ আপনাদের জন্য তৈরি হয়ে আছে, নিশ্চয়ই আপনারা সেটা ছুঁতে পারবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকা জুড়ে জনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালিয়ে 46 শিশুসহ 104 ফিলিস্তিনিকে হত্যা করার পর যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার রাতে গাজা জুড়ে মুহুর্মুহুর হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে 104 ফিলিস্তিনি নিহত ও আরও 250 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালালেও হামাস শান্তি চুক্তির শর্ত মেনেই ইসরায়েলি জিম্মিদের ফেরত দিচ্ছে। হামাস অভিযোগ করেছে, ভিত্তিহীন অভিযোগ করে নতুন আগ্রাসনের অজুহাত তৈরির চেষ্টা করছে ইসরায়েল। গাজা সিটি ও উত্তরের বেইত লাহিয়া, মধ্যাঞ্চলের বুরেইজ ও নুসেইরাত শরণার্থী শিবির এবং দক্ষিণের খান ইউনিস এলাকায় বাড়ি, স্কুল ও আবাসিক ভবনগুলোতে ইসরায়েল হামলা চালায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ হামলা নিয়ে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়েছেন। তিনি বলেছেন, একজন সেনাকে হত্যার পর ইসরায়েল প্রতিঘাত করেছে, তবে এতে কোনোভাবেই যুদ্ধবিরতি ঝুঁকির মুখে পড়বে না। হামাসকে ভালো আচরণ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো পোসেইডন এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার এই সফলতার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সাথে সাক্ষাৎকালে পুতিন বলেন, স্বয়ংক্রিয় পারমাণবিক এই টর্পেডোর পরীক্ষা মঙ্গলবার চালানো হয়েছে। প্রথমবারের মতো রাশিয়া শুধু বাহক সাবমেরিন থেকে এটি উৎক্ষেপণ করতে সক্ষম হয়নি, বরং এর পারমাণবিক শক্তিসম্পন্ন ইউনিটও সক্রিয় করতে পেরেছে, যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল। পৃথিবীতে রাশিয়ার এই অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই। সামরিক বিশ্লেষকদের তথ্য মতে শক্তিশালী টর্পেডোটির আঘাতে সৃষ্টি হতে পারে ব্যাপক তেজস্ক্রিয় সামুদ্রিক জলোচ্ছ্বাস, যার ভয়াবহ আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলীয় এলাকাগুলো। রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের জবাব দিতে নিজেদের পারমাণবিক সক্ষমতার এমন প্রদর্শন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। জামেইকা, হাইতি এবং ডোমিনিকান প্রজাতন্ত্র জুড়ে হারিকেন মেলিসার তাণ্ডবে অন্তত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভয়াবহ এই ঝড় বর্তমানে ক্যাটাগরি 1 হারিকেন হিসেবে বাহামা দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। এর আগে এটি জামেইকা ও কিউবায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে বাহামা এবং টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে। জামেইকায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। হাইতিতে বন্যায় 10 শিশুসহ 20 জনের প্রাণহানি হয়েছে। জামেইকায় পুনরুদ্ধার কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। দ্বীপ জুড়ে বিপর্যয় নেমে এসেছে। প্রায় 77% এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে, যদিও বৃহস্পতিবার থেকে কিছু এলাকায় বাণিজ্যিক ফ্লাইট চালু হওয়ার আশা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের পর দেশটির প্রধানমন্ত্রী এই ধ্বংসযজ্ঞকে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। তবে তিনি জামাইকার জনগণের অদম্য সাহস ও অভিন্ন ঐক্যের প্রশংসা করেছেন। তিনি জানান, 80 থেকে 90% বাড়ির ছাদ উড়ে গেছে। পাশাপাশি হাসপাতাল, পুলিশ স্টেশন ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে, তবে আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,286.05, যা গতকালের চেয়ে শতকরা 0.08 বেশি। অপরদিকে সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,651.34, যা গতকালের চেয়ে শতকরা 0.24 কম। আজ 199টি কোম্পানির 23,25,852টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 14,89,74,000 টাকারও বেশি। এর মধ্যে 105টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 64টির কমেছে এবং 30টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। মুম্বাইয়ের নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং বেছে নেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় ম্যাচটি শুরু হয়। নারী বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়া এখনও অপরাজিত রয়েছে। চোটের কারণে 3 ম্যাচ মাঠের বাইরে থাকার পর আজ খেলায় অংশ নিয়েছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। অন্যদিকে ভারত তাদের ফর্মে থাকা ওপেনার প্রতিকা রাভালকে ছাড়াই খেলতে নেমেছে। প্রতিকা আগের ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন। ইতিমধ্যে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে 125 রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:57 এবং সূর্যাস্ত 5:16। এবারে জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1:38, ভাটা সকাল 8:04। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2:39 এবং ভাটা রাত 9:04।